সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেলস কারবার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি তৈরি করা হবে নতুন উদ্যোক্তা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত আছেন এনায়েত রশিদ, ফাউন্ডার ও সিইও ট্রাক লাগবে লিমিটেড, এবং আছেন অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দুজনকে স্বাগত জানাতে চাই। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনা করব আমরা তৈরি করা হবে নতুন উদ্যোক্তা। এই সরকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই উদ্যোক্তা তৈরি কিংবা কর্মসংস্থানের বিষয়ে এক ধরনের না পরিকল্পনা রয়েছে তার। যেহেতু প্রথমেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনায় এই উদ্যোক্তা তৈরি কিংবা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি কিংবা সৃজনশীল যে কাজের ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে তিনি প্রায়শই আলোচনা করেছেন। এনায়েত রশিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা জানি যে এই প্রজেক্টটি শুরু হবে খুব দ্রুত, এবং প্রধানমন্ত্রী এটির উদ্বোধনও করেছেন। তো সব কিছু মিলে যদি আমরা জানতে চাই যে এই যে নতুন উদ্যোক্তা তৈরির কথা বলা হচ্ছে স্টার্ট আপ উদ্বোধনের মধ্য দিয়ে, তো কিভাবে সেই উদ্যোগটা মানে সফল করা হবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপা, আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি উদ্যোক্তা তৈরির রাস্তাটা একটু একটু ডিফিকাল্ট, এবং বাংলাদেশের মতো জায়গায় এটা যেহেতু একটু প্রতিকূল জায়গা, এই জায়গাটায় একটা উদ্যোক্তা হওয়া অনেকগুলা ঝক্কি ঝামেলা পার হয়ে জিনিসটা হতে হয়। একটা হচ্ছে যেহেতু আমাদের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের অ্যাকচুয়ালি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর ক্ষেত্রে কি কি প্রয়োজন, সেই জিনিসটার কোনো সমন্বয় এই মুহূর্তে নাই। সো একটা একটা ইয়াং এন্টারপ্রেনার যখন শুরুতে ব্যবসার দিকে আসে, শুরুটা সে মোটামুটি করে নিতে পারলেও যখন সে এটাকে স্ট্রাকচার করতে হয়, তখন তাকে অনেক ঝুঁকি ঝামেলার ভেতর দিয়ে যেতে হয়। বাট এখন নতুন করে যে প্ল্যাটফর্মটা চালু করলো, এটা বেসিক্যালি কয়েকটা ডিফারেন্ট স্টেজের উদ্যোক্তাদের সমন্বয় করে, যার যেই সময়ে যেই প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মিট করার জন্য বেসিক্যালি এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্ম কি কোনো বিশেষ নামে যাচ্ছে, বা এরকম বা উদ্যোক্তাদেরকে আরো উৎসাহিত করতে পারে এরকম কোনো নামে যাচ্ছে, এরকম কোনো তথ্য আছে? সো প্রিভিয়াসলি ধরেন আপনি একটা আইডিয়া জেনারেট করলেন, যে আইডিয়াটা নিয়ে আপনি কাজ করবেন, এই সময়ে আপনার যে গাইডেন্সটা দরকার, এইটা দেয় হচ্ছে আমাদের আইডিয়া প্রজেক্ট বলে একটা ডিভিশন আছে আইসিটির, সেই ডিভিশনটা এই কাজটা করে। আবার যখন আপনি আরেকটু স্বাবলম্বী হলেন, আপনার আইডিয়াটা ভালো হলো, আপনি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করে মার্কেটে দেখলেন যে ফিট আছে কিনা, ওই সময়ে আপনার তখন দরকার হচ্ছে ইনভেস্টার্স। সো সেই পার্টটা করে হচ্ছে আবার স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড, ভিসি। সো এর আগেও আরো কিছু স্টেজ আছে, একদম আইসিটির একদম শুরুর দিককার আইডিয়ার পরের মাঝামাঝি আরেকটা স্টেজ আছে। এগুলার সমন্বয়টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, যেহেতু আলাদা আলাদা ফাংশন, এটা সমন্বয়টা ছিল না। বাট এই নতুন প্ল্যাটফর্মটা করাতে এই সমন্বয়টা ইজিয়ার হলো। এখন যে কোনো একটা উদ্যোক্তা, সে যখন আইডিয়া স্টেজেই থাকছে, যে একজন চিন্তা করলো যে আমি এই জিনিসটা করতে চাই, যে কোনো একটা সমস্যার একটা বিউটিফুল একটা সমাধান বের করলো, সহজ একটা সমাধান বের করলো, সে ইজিলি আইসিটি ডিভিশনে যে এই নতুন প্ল্যাটফর্ম যেটা আছে, এটার মাধ্যমে অ্যাপ্লাই করে সে অ্যাকচুয়ালি প্রজেক্টে জমা দিতে পারবে। এক্স্যাক্টলি। এবং সেটার জন্য শুরুতে যে মেন্টরশিপ দরকার, যে জিনিসগুলো আমরা হয়তো যখন শুরু করেছি তখন থেকে শিখেছি, সো এখন এইটার এনাফ নলেজ আছে। সো যে কোনো উদ্যোক্তা যে অ্যাকচুয়ালি তার আইডিয়াটাকে প্রেজেন্ট করে, সেটার যে কোনো ধরনের সাপোর্ট এবং ইনিশিয়াল একটা ক্যাপিটাল সাপোর্টও যেটা দিচ্ছে, সেটা দিয়ে উনি ওনার মিনিমাম প্রোডাক্টটা উনি তার তৈরি করে ফেলতে পারবেন এখন। ওকে, এটা একেবারে কি প্রান্তিক পর্যায়ে, মানে একেবারে ধরেন দেশের আনাচে কানাচে, এখানেও তো অনেকেই অনেক আইডিয়াস নিয়ে আছে এখন পর্যন্ত, অনেকেই একটা ভালো কিছু করতে চায়, বা অনেকেই একটা নতুন কিছু শুরু করতে চায়, চাকরি হচ্ছে না, বাংলাদেশের বেকারদের সংখ্যা বাড়ছে। তো সবকিছু মিলিয়ে ওই প্রান্তিক পর্যায়ের মানুষটা কিভাবে রিচ করবে, মানে সেটা কিভাবে রিচ করবে? একটা সুবিধা হচ্ছে, আমি একটা পয়েন্ট অফ ভিউ যদি বলি, এখনকার জেনারেশনে যারা আছে, তারা আর কিছু করুক না করুক, তাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, এবং স্মার্টফোনের অ্যাক্সেস আছে, এবং ডেটার কনজাম্পশন আছে। আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা তার আশপাশে সেই অ্যাক্সেসটা আছে ইন্টারনেটের। অ্যাপ্লাই করার জন্য সত্যিকার অর্থে তার এখানে আসার প্রয়োজন হচ্ছে না, ওখান থেকেই অনলাইনে তারা অ্যাপ্লাই করার সেই সুযোগটা পাচ্ছে। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে, এইটার জন্য একটু সাহস তো লাগবেই।
আপনি একটা জিনিস উদ্যোগ নিয়ে আপনি মাথায় যতই চিন্তা করেন, আপনি যদি অ্যাকশনেবল কোনো কিছুতে না যান, তাহলে আপনি রেজাল্টটা পাবেন না। সো অ্যাকশনটা নেওয়ার যে সাহসটা, এইটা অ্যাটলিস্ট যারা ইয়াঙ্গার জেনারেশন আছে তারা নিজে থেকে সাহস করে অ্যাপ্লাইটা করতে হবে। এত বড় বড় প্রজেক্ট যখন হয়, ধরেন ইনভেস্টরের যখন মানে ব্যাপারটা চলে আসে, তখন তো ইনভেস্টমেন্ট মানে সেখানে অর্থের ব্যাপার, Right. দুর্নীতিরও একটা ব্যাপার সম্পৃক্ত হয়ে যায়। এই জায়গাটাকে সরকার কিভাবে দেখবে? এইটার ব্যাপারটা হচ্ছে এইটা আপনি যখন একটা ভালো প্রজেক্ট দাঁড় করাবেন, যেমন আমি যদি আমার প্রজেক্টের এক্সাম্পলটা দিই, আমরা একটা একটা গুরুতর প্রবলেম দেখেছি যে যারা ট্রাকের মালিক এবং যারা পণ্য পাঠাবে তারা একজন আরেকজনকে খুঁজে পাওয়ার জন্য মাঝখানে অনেকগুলো লেয়ার আছে। সো আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা একজন একজনকে খুঁজে পায়। এটাই ছিল একমাত্র আইডিয়া। এই আইডিয়াটা নিয়েই আমরা অ্যাকচুয়ালি আইডিয়া প্রজেক্টটা প্রেজেন্ট করেছি। এখন দুর্নীতির জায়গাটা আমরা যখন করে এসেছি, আমরা প্রসেসগুলোর মধ্যে সেই স্বচ্ছতাটা দেখছি, যে এই স্বচ্ছতাটা এই সমস্ত জায়গার মধ্যে ছিল। এখন এইটা খুবই দৃষ্টিকটু হবে যে এমন একটা আইডিয়া যে ফান্ড পেল, যে আইডিয়াটা আপনি আমি যে কেউ শুনেই বুঝতেছি যে দিস ইজ নট আ Exactly. গুড আইডিয়া। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে সেটা হয়তোবা মানসম্মত হলো না, তারপরও কোনো একটা কারণে, বিশেষ কোনো কারণে সেটা পেয়ে গেল। এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখেন, স্টার্টআপের একটা নীতি আছে যে যদি কোনো জায়গায় 10টা স্টার্টআপ হয়, এটা একটা রেশিও, এটা সবাই মোরলেস জানে। যদি 10টা স্টার্টআপ হয় মানে হচ্ছে শুরুতে এই আইডিয়াগুলো শুনলে অবাস্তব মনে হবে। এই ধরনের আইডিয়া নিয়ে যখন 10টা স্টার্টআপ চালু হবে, তার মধ্যে একটা ভালো করবে, ম্যাক্সিমাম 2টা ভালো করবে, বাকি 8টা ভালো করবে না এবং মারা যাবে। কারণ এগুলো খুবই একটু এক্সট্রাভাগেন্ট আইডিয়া, একটু বড় আইডিয়া। যেমন আমরা করার সময় এটা অনেকের চিন্তাই আসে নাই যে ট্রাকের ড্রাইভাররা কি সত্যি অ্যাপ খুলে সেখানে বিট করে সে ট্রিপ ধরবে। কিন্তু এখন আজকে এই পর্যায়ে এসে দেখতেছি যে হ্যাঁ, হাজার হাজার ড্রাইভার প্রতিনিয়ত এখান শুধু থেকে ট্রাক নিচ্ছে। না, এখন আমরা দেখছি যে সিএনজি কিংবা Yeah. অটোরিকশা, সবাই দেখা যাচ্ছে যে এই Right. প্রসেসটা বা এই ডিজিটালি একটা মুভমেন্টে তারা আছে। আমি আপনার কাছে ফিরে আসবো এনায়েত রশিদ। আমি একটু এই প্রসঙ্গেই অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে চলে যেতে চাই। নতুন উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছে সরকার। এই বাস্তবায়নে, এই যে উদ্যোগটা, এটি বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো কি বলে আপনার বিশ্লেষণ বলছে, একটু জানতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন। দেখুন, এবারের যখন বিএনপি সরকার গঠন করার আগেই আমি একটা জিনিস হাইলাইট করতে চাই যে জুলাই অভ্যুত্থানের কথা তো আমরা বলছি, জুলাই মাসে আমরা আছি। এটা যদি মূল জায়গাটাতে আপনি যান তাহলে দেখবেন যে আনএমপ্লয়মেন্টের ইস্যুটা বিসিএস একদিকে ছিল একটা, কিন্তু তরুণরা যুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল যে আনএমপ্লয়মেন্ট বা তাদের কর্মসংস্থানের অভাব। এবং একই সাথে অবকাঠামো, বড় বড় অবকাঠামো, বড় বড় দুর্নীতি এবং পাচার, এই সূত্রের মধ্যে পড়ে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি যেটা, সেই প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। এবং আরও একটি বিষয় ঘটেছে যে শিক্ষার যে মান, এটা পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে খাতা দেখা থেকে শুরু করে আবার জিপিএ পাওয়ার যে হিড়িক ছিল, মানে জিপিএ 5 পাওয়ার, তাতে কিন্তু ওই স্কিল গ্যাপটা তৈরি হয়েছিল। তো একদিকে আনএমপ্লয়মেন্ট ছিল ইকোনমির কারণে, অন্যদিকে স্কিলসের ইস্যু ছিল, যে কারণে কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি যে অর্থনীতির ইস্যুটা তো ছিল, তরুণরা দলে দলে যোগ দিয়েছে। আজকে আমরা অনেক ধরনের চেতনার কথা বলছি, বাট খুব যে ট্রিম ডাউন করে আনি, এই জুলাই আন্দোলনে আপনি জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ে যে কয়েকজন শিক্ষক ছিল তার মধ্যে আমি জড়িত ছিলাম বা অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল। তো সেখান থেকে যদি আমি দেখি তাহলে এই যে তরুণদের বড় একটা অংশ, তাদের কাছে তার সব কিছুর বাইরে কিন্তু তার এমপ্লয়মেন্ট এবং তার পরিবার বা তার পরিবারের পরবর্তী স্বাচ্ছন্দ্য, স্বপ্নের একটা কিংবা তাদের প্রতি বৈষম্য, একটা স্বপ্নের সারথি সে তার পরিবারের জন্য স্বপ্ন দেখে। তো সেই জায়গাটা যখন সমস্যা হয়েছিল, আন্দোলন কিন্তু এখানে গিয়েছিল। এবং আমি বুঝি যে অনেকের রাজনৈতিক ইস্যু থাকতে পারে, অনেক কিছু, সবাই মিলে নেমে আসার পিছনে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন যে কথাটা আমরা শুনেছি, তো সেটা আমার ধারণা এই সরকার ভালোভাবে অনুধাবন করেছিল, বিএনপি দল। এক্স্যাক্টলি। এবং যে কারণে তারা প্রথমেই বললো যে আমরা 1 কোটি জব ক্রিয়েট করতে চাই। এবং সাথে সাথে
এখনকার মোমেন্টাম যদি দেখেন যে অবকাঠামো থেকে দক্ষ জনশক্তি তৈরি, আজকেও যখন প্রধানমন্ত্রী উত্তর দিচ্ছিলেন স্টুডেন্টদের প্রশ্নে, তখন উনি এটা বারবার হাইলাইট করার চেষ্টা করেছেন এবং আলোচনাতে বারবার এটা আজকে এসছে। ইস্যুটা যেটা হয়েছিল আগে, যেটা আমরা দেখতাম যে প্রমিস থাকে, ম্যানিফেস্টো একদিকে থাকে কিন্তু সরকার অন্যদিকে ঘুরে যায়। আমার মনে হয় তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সরকার যা যা বলেছে 100 দিন তো বটেই, পরবর্তীতে করার চেষ্টা করে। হ্যাঁ, ভুল ত্রুটি ছোট ছোট বিচ্ছেদ হচ্ছে না সেটা আমি বলবো না, বাট ওটা বোঝা গেছে যে বাংলাদেশের প্রথম কোন সরকার সম্ভবত স্বাধীনতা উত্তর বাংলাদেশে তারেক রহমানের এই সরকার যেটা চেষ্টা করছে যে যা ম্যানিফেস্টোতে বলেছি সেটা করার চেষ্টা করবে, এটা হলো প্রথম কমিটমেন্ট। দ্বিতীয় জায়গা হচ্ছে করতে চাইলে তো হবে না, আপনার একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনার যে দলিলটা হয় নর্মালি সরকারের প্রথম দিকে অন্তত, সেটা হচ্ছে তার ম্যানিফেস্টে কি কি করতে চাই, তার মানে উদ্দেশ্য ছিল, বাস্তবায়ন পরিকল্পনাটা ছিলই। আর একটা হচ্ছে যে উনি যে টিমটা নিয়ে নির্বাচনের আগে কাজ করেছিলেন, আমার ব্যক্তিগতভাবে অনেকের পরিচয় আছে, তারাই এখন বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছে। দে অলসো নো যে কি করতে হবে। ফর এক্সাম্পল, হি ওয়াজ টকিং অ্যাবাউট আইসিটি ডিভিশন। তার যে এখন অ্যাডভাইজার জনাব রেহান আসাদ, উনি এমআইটি এবং হার্ভার্ড গ্রাজুয়েট, এবং উনি আগের থেকে কিন্তু আইসিটির বিষয়গুলো বিএনপি দেখেন। এখন উনি আইসিটি অ্যাডভাইজার, উনি ম্যানিফেস্টোতে জড়িত ছিলেন, উনি এখন মন্ত্রণালয়ের অ্যাডভাইজারের দায়িত্ব পেয়েছেন। তার মানে হি নোজ হোয়াট টু ডু, যে কারণে ডেলিভারেবলস গুলো একটা যেমন তাড়না আছে, আবার প্রেশারও আছে, আবার একই সাথে এটা করার যে প্রয়োজন, ওই যে আন্দোলনের বললাম, বাস্তবতা বললাম, সেটাও একসাথে যোগ হয়েছে। এখন এই দুটো করলে তো হবে না। তৃতীয় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফান্ডিং। সেটাও কিন্তু এবারের বাজেটে 500 কোটি টাকার একটা ফান্ড সরকার রেখেছে স্টার্ট আপ গ্রোথের জন্য, যেমন যেখানে আশা করা হচ্ছে যে আগামী 5 বছরে যে 10% জিডিপি সৃজনশীল খাত থেকে বা আইসিটি পার্টিকুলারলি সেখান থেকে সরকার আনতে চায়। তার বড় একটা উদাহরণ হচ্ছে এটা, যে এটা গ্রো করা। বা আমি যদি কয়েকটা উদাহরণ আপনাকে দেই আরো, যে এই তরুণদের জন্য যেটা এই বাজেটেই সরকার করেছে, মানে কেন চাকরিটা গুরুত্বপূর্ণ বলছি আমরা, কেন এই স্টার্ট আপটা গুরুত্বপূর্ণ, একটু যদি টেনে বলি। যে যেমন ডিজিটাল রূপান্তরের জন্য ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্টের কথা বলা হচ্ছে, আজকে উনিও ছিলেন ওখানে। সেখানে কিন্তু একটা চর্চা নামে একটা স্টার্ট আপ, তারা এটাকে সংযুক্ত করছে যে এন্টারটেইনমেন্ট বেস এডুকেশন কিভাবে করা যায়। তার মানে স্বপ্নের রূপান্তরের প্রক্রিয়া অর্থনৈতিক সহযোগিতার কারণে এবং এ ধরনের ওয়েবসাইট বা আইসিটি ডিভিশনের কাজের কারণে এটা সম্ভব হচ্ছে। দ্বিতীয় একটা যদি আমি কথা বলি আপনাকে, যে আজকেও আলোচনা হয়েছে যে ব্রেন ড্রেন আর ব্রেন সার্কুলেশন। ব্রেন ড্রেনটা সরকার প্রোটেক্ট করতে চায়, ব্রেন সার্কুলেট করতে চায়, বাইরে যারা আছে তাদেরকে নিয়ে আসতে চায়। এটাও কিন্তু সেজন্য একটা খুব গুরুত্বপূর্ণ খাত এবং আমরা আশা করি সেটাও ঘটবে। আর তিনটা কথা বলে হয়তো আরো পরবর্তীতে কথা বলার সুযোগ হবে। যেমন বলা হচ্ছে যে স্মার্ট আইটি সিটি, তো কারা কাজ করবে? একটা বাচ্চার হাতে একটা মোবাইল থাকলে একটা অফুরন্ত সম্ভাবনা। আজকে এখানে প্রায় 20টা আইডিয়া প্রদর্শিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমি আপনাকে আমন্ত্রণ জানাবো, আগামীকালও আজকে খোলা আছে, আগামীকাল এটা চালু থাকবে। আপনার মাধ্যমে যারা দর্শকরা দেখছে, বিশেষ করে শিক্ষার্থী এবং তরুণরা যারা আমার কথা শুনছে এই মুহূর্তে, তাদের অনুরোধ জানাবো যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাংলাদেশের তরুণদের সৃষ্টি দেখলে গা শিউরে যাবে। আজকে অনুষ্ঠানের পরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটি স্টল ঘুরে দেখেছে। আরেকটা জিনিস দেখেন যে এটার পাশাপাশি, এই ফান্ডের পাশাপাশি কিন্তু আরেকটা ফান্ড তৈরি করা আছে, যে সৃজনশীল অর্থনীতির কথা যে আমি বললাম, সেখানে একটা 800 কোটি টাকার ফান্ড আবার তৈরি করা আছে। তার মানে লক্ষ্য, মানে পলিসি কিভাবে বানা আছে, কার্যক্রম তৈরি হয়েছে, এখন ফান্ডিং আসতেছে। ইস্যুটা হচ্ছে যে যখন এ ধরনের, আমি হয়তো একটা প্রসঙ্গ টেনে বলছি, বাট যখন এই কাজগুলো হচ্ছে, সরকার একটা পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তরুণদের জন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং আসলেই তরুণদের সমস্যার সমাধান করার চেষ্টা করছে, তখন আমরা দেখছি যে আপনি কি করতে হবে। এই জন্য আমি যেটা বললাম যে পরীক্ষা পদ্ধতিটা ভালো হতে হবে, পরীক্ষাগুলোর মূল্যায়ন ভালো হতে হবে, সিলেবাসটা পুরোপুরি আসতে হবে। তাহলে না আপনি একটা দক্ষ জনশক্তি পাবেন। সরকার যে সুবিধাগুলো দিচ্ছে বা যে জেনারেশন তৈরি করতে চায়, আপনি ওই জেনারেশন তৈরি করবেন। অথচ আজকে খুব দুঃখজনক বিষয়টা হচ্ছে যে এই আজকে দেখলাম, প্রসঙ্গটাতে আসবো ডক্টর আব্দুল মামুন, আসলে আমি এই প্রসঙ্গটাতে আসবো যে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে চাচ্ছি ঠিকই, কিন্তু গত 17-18 বছরে শিক্ষা ব্যবস্থাটার আসলে যে ধস নেমেছে, সেটিরই কি বহিঃপ্রকাশ আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি কিনা? একটা বিরতি নেই, বিরতির পর এসে আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাইবো। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি দেশ সাম্প্রতিক।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। তৈরি করা হবে নতুন উদ্যোক্তা অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং এনায়েত রশিদ, ফাউন্ডার ও সিইও ট্রাক লাগবে লিমিটেড। দুজনেই আছেন আমার সাথে যুক্ত এবং উদ্যোক্তা তৈরির কথা নিয়েই কথা হচ্ছিল, সেখানে আবারও ফিরে আসবো আমরা। তবে তার আগে একটু বলতে চাই, এই যে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে, আমি থামিয়ে গেছিলাম অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে, তার আলোচনা গুছিয়ে এনেছিলেন প্রায়। ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন আমরা দেখি যে আমাদের ছাত্রছাত্রীরা অটো পাসের একটা দাবি তোলে, কিংবা পরীক্ষা না দিয়ে পাশ করে যাওয়ার এক ধরনের দাবি তোলে, এই প্রবণতাটা তাদের মধ্যে যদি থেকে যায়, তাহলে আপনি দক্ষ জনশক্তি তৈরি করবেন কিভাবে? না, আমি ওই কথাটা বলছিলাম যে আপনি জুলাই আন্দোলনের মূল জায়গাটা ছিল আনএমপ্লয়মেন্ট। সেই জায়গাটাতে সরকার কাজ করার চেষ্টা করছে, নানান সুযোগ সুবিধা, যেমনটা আপনি বললেন যে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ব্যবস্থা গ্রহণ করছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্টার্ট আপের প্রোগ্রামে এসছেন, এবং এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আপনার যেটা প্রয়োজন হবে, আপনি উদ্যোক্তা হওয়ার জন্য বলেন বা নিজে এমপ্লয়েড হওয়ার জন্য বলেন, আপনার স্কিলস, যেটা কিন্তু গত 17 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা দিতে পারেনি। আমি একজন শিক্ষক হিসেবে এটা খুব কাছ থেকে দেখেছি, পার্টিকুলারলি আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে। তখন কিন্তু এই সরকারের যিনি শিক্ষামন্ত্রী এবং সাথে শিক্ষা উপদেষ্টাও এবং অন্যান্য যারা আছেন, তারা চেষ্টা করছেন যে পুরো এই যে সিস্টেমটাকে ঢেলে সাজানোর জন্য, সেটা পরীক্ষার মূল্যায়ন হোক, প্রশ্নপত্র প্রণয়ন হোক, পরীক্ষার ক্লাসরুমের এনভায়রনমেন্টের কথা বলি, সব কিছুতেই চেষ্টা করছে তারা। এবং সেখানে যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটা সংশোধনেরও চেষ্টা করছে। যেমন আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন পার্লামেন্টে মাননীয় শিক্ষামন্ত্রী যে পদার্থবিজ্ঞানের প্রশ্নের যে সমস্যাটা হয়েছে, এখানে মার্কসটা সবাইকে দিয়ে দেওয়া। এবং একই সাথে এটি আমি অবশ্যই বলবো যে দেশে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং বন্যা পরিস্থিতি নানান এলাকায় অবনতি হয়েছে, এবং সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে ঠিক একটা রেসপন্স গভর্নমেন্টের থেকে, পার্টিকুলারলি শিক্ষামন্ত্রীর থেকে ছিল। এবং চিটাগাংয়ের দিকে পরীক্ষা বন্ধ করা, তারপরে অন্য অনেক এলাকায় উনি রিভিউ করা সিচুয়েশন। চিটাগাংয়ের পরীক্ষা বন্ধ ছিল, কিন্তু চিটাগাংয়ে আমরা আন্দোলন করতে দেখেছি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমি যাচ্ছি ওটাতে। এবং কুমিল্লায় যে ঘটনাটা আমরা দেখলাম যে অনলাইনে এসছে, এবং সেখানে যখন আজকে পার্লামেন্টে উনি স্টেটমেন্টটা দিলেন, খুব ক্লিয়ার করেছেন কিন্তু কোন প্রেক্ষিতে পরীক্ষা হয়েছে, স্থানীয় অ্যারেঞ্জমেন্টটা কি ছিল, যে মেয়েটির কাপড় নিয়ে সমস্যা হয়েছিল তার কাপড়ের ব্যবস্থা করা। এবং উনি বললেন যে এখানে মানে প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীরাই ওই ভেলাতে করে দিয়েছে। মনে রাখতে হবে যে আমাদের দেশের পরীক্ষার সিস্টেমটা একসাথে হয় এবং প্রশ্নপত্র সহ অনেক কিছু চ্যালেঞ্জ থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি একই সাথে আজকে পার্লামেন্টে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং উনি ব্যক্তিগতভাবে যে একটা বক্তব্য দিয়েছিলেন, যেটা আমি মনে করি আমার মেয়েকেও আমি আসলে বলি, সেটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সারাদিন আমরা যেটা দেখলাম এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, আমি আবারও বলি যে বন্যা পরিস্থিতির জন্য যে দুর্ভোগ হচ্ছে, আমি পুরো সিম্প্যাথেটিক, কিন্তু একই সাথে পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা অনেক বড় কর্মযোগ্য। কিন্তু আমরা দেখলাম যে এই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা জুলাইয়ের কথা বলছি, স্কিলের কথা বলছি, বৈষম্যের কথা বলছি, যারা এটা নিয়ে কাজ করছেন আমাদের শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা, দেখলাম যে তাদের বিরুদ্ধে আন্দোলন, যে স্পেসিফিক আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। এবং সংখ্যায় যে খুব বেশি হয়েছিল তা না, কিন্তু মাথায় রাখতে হবে এদের একটা বড় অংশ যারা গুপ্ত হিসেবে চিনি তারা যে যুক্ত ছিল, আবার ফেসিবাদের যারা দোসর তারা এর মধ্যে ঢুকেছে। এবং ম্যাক্সিমাম ব্যানার ট্যানার ছাড়াই, আমি সংসদ ভবনের একটা উদাহরণ দেখলাম যে ব্যানার ছিল না, আমি প্রথম আলোর নিউজেই পড়লাম। এবং যখন আজকে দুঃখ প্রকাশ করছে, এখন কিন্তু এটা নিয়ে আর কোনো কথা হতে পারে। এবং শেখার আছে একটা, যে আগে কিন্তু এই ধরনের দুঃখ প্রকাশ আমরা ফেসিবাদের সময় দেখতাম না। আমি মনে করি যে এই যারা একটা এই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যখন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ভালোভাবে কাজ করছে, তখন এটা আসলে একটা অপচেষ্টা। এবং আমরা আশা করব যে সাধারণ মানুষ যারা এই অনুষ্ঠানটি দেখছে, যে ব্যাখ্যাটি মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন, যে আমরা যে আলোচনাগুলো করছি সেটা আসলে পুরোপুরি শুনতে হবে। এই ঘটনাটার জবনিকা পাত পুরোপুরি শুনতে হবে, কারণ মানে আপনি বন্যা বাংলাদেশের ইতিহাস, আমি আবারও বলি, বারবারই বলছি যে আমরা সিম্প্যাথেটিক এই ঘটনাটা শিক্ষার্থীদের, কিন্তু সারা দেশে এরকম বন্যা হয় এই ধরনের পরীক্ষার ইস্যু আমরা দেখেছি, কিন্তু একেবারে একদিনেই আপনি আন্দোলন করে শিক্ষামন্ত্রীকে ফেলে দিয়ে দাবি করে, এটা অন্যায়। সরাসরি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই দাবি জানানো আসলে তবে একই সাথে আশা করব যে সরকার, আমি আশা করব যে সরকার শিক্ষার্থীদের বিষয়গুলো আরো পজিটিভলি দেখবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা সব সময় স্টুডেন্টদের পাশে ছিলাম, সব সময় তাদের পাশে আছি, সব সময় তারাই আমাদের সম্পদ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমাদেরকে তৈরি করতে হবে, সেটারই চেষ্টা চলছে। কিন্তু যখন এই যে একদম কাদা মাটির শিশু
তাদের মাথার মধ্যে নানা রকমের ইস্যু ঢুকিয়ে যখন বিষয়গুলোকে রাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া হয় এবং এই যে একদম মানে আমরা 17 বছরে শিক্ষা ব্যবস্থার ধ্বংস হতে দেখেছি, তখন আমরা একটা কথাও কিন্তু বলি নাই, কেউই বলি নাই। আমি নিজের ব্যর্থতাও হয়তো বা স্বীকার করবো যে আমরাও বলতে পারি নাই। কিন্তু এখন আমার কোলের বাচ্চাটা সে সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। এরা কারা আসলে? আপনার কি মনে হয় এনায়েত রশিদ? দেখেন, সোনিয়া আপা, আমি 97 ব্যাচের এসএসসি। যদি আপনার মনে থাকে, সেই সময় ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা 2বার হয়েছিল। প্রথম পরীক্ষা আমরা দিয়ে আসছি এবং সেইখানে একটা মিসহ্যাপ ছিল, এবং সেই পরীক্ষাটা আমাদের সব পরীক্ষা শেষ হওয়ার পরে আবার যে পরীক্ষাটা দিয়ে আসতে হয়েছে, যাতে যাচাই ব্যবস্থাটা ঠিক থাকে। সেই সময়কার কথা যদি চিন্তা করি, সেই সময়ের সাথে এখনকার অনেক পরিবর্তন আছে। এখন আমার কাছে মিলন স্যারের কথা শুনে যেটা মনে হয়েছে, আমি ওনার কনভারসেশনটা শুনেছি এবং উনি বলার সময় বলেছেন যে এটা তো উনি বলেছেন এখনকার বাচ্চারা ফার্মের মুরগি। আমরা কিন্তু বড় হয়েছি, আমাদের বাপ মা সবসময় আমাদের ফার্মের মুরগি বলতো। সো এখনকার বাচ্চারা ফার্মের মুরগি, আমার মেয়েও তাই। আমার মেয়েকে বলেছি যে তাদের একটু গায়ে পানি লাগলে, বৃষ্টির পানি লাগলেই জ্বর ওঠে। সেটা আমার সন্তানেরও হয়। সো উনি যখন এই কথাটা বলতেছে, আমার কাছে এটা ডিমিনিং ভাবে বলার কোনো কিছু মনে হয়নি। এটা মনে হয়েছে যে বাবা আমাদেরকে যেভাবে শাসন করে, বা উনি মন্ত্রী হিসাবে যারা শিক্ষার্থী আছে তাদেরকে উনি যে স্নেহ দৃষ্টিতে দেখে, সেই দৃষ্টি থেকেই উনি বলছেন। এবং আপনি খেয়াল করবেন, ওনার সামনে অন্য বাচ্চারা ওনার বলার টোনকে ব্যঙ্গ করে ওনার সামনে কথা বলে, এবং উনি খুব স্বাচ্ছন্দ্য জিনিসটা নেন যে এখনকার ছেলেপেলেরা এইভাবে নিচ্ছে। এখন এই আন্দোলনের এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গত 17 বছরের সেই সময়কার শাসক গোষ্ঠী যারা ছিল, তাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা ছিল হচ্ছে শিক্ষার্থীদের হ্যান্ডেল করা। এবং শিক্ষার্থীদের আপনি ভ্যাটের আন্দোলন বলেন, তারপর নিরাপদ সড়কের আন্দোলন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, আমরা কি কখনো দেখেছি আসলে কোনো আন্দোলনের সময় কিংবা কোনো দাবি নিয়ে, কোনো দাবি দাওয়া নিয়ে, কোনো প্রধানমন্ত্রী মানে কোনো কিছু নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী কোনো ভুক্তভোগীর সাথে কথা বলছেন, হাত মিলাচ্ছেন, তাকে জড়িয়ে ধরছেন, এরকম কোনো কিছু আমরা দেখেছি কিনা? কিংবা শিক্ষামন্ত্রী এরকম এই যে এত সহজ সরল ভাবে নকল চলবে না বলে, সেটাকে নিয়ে মকারি করা হয় বিভিন্ন সময়। আমরা দুদিন আগে দেখেছি একটা স্কুলে হেডমিস্ট্রেস কে থাপ্পড় মারা হয়েছে, মানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তার বাচ্চাকে শাসন করার জন্য। সেটা সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। কেন এই অবক্ষয়? ইট ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট জেনারেশন অ্যান্ড তাদের থট প্রসেস। তারা সেই জেনারেশন যারা, যেমন আমরা ট্রানজিশনটা দেখেছি, যে অ্যানালগ থেকে টোটাল ডিজিটাল হওয়ার ট্রানজিশনটা দেখেছি। এই নতুন জেনারেশনটা শুরু থেকেই তারা মোবাইল থেকেই দেখে আসছে, এবং মোবাইলে তাদের ডিফারেন্ট ধরনের ফিড থাকে, ডিফারেন্ট জিনিসপত্র তারা দেখে। এই সম্মান দেয়ার কালচারটা গত 17 বছরে নষ্ট হয়েছে। সম্মান দেওয়ার জায়গায় একটা পজিশনে সম্মান যে দিতে হয়, কারণ আমরা প্রতিনিয়ত অনেকগুলো জায়গায় দেখে এসেছি যে প্রমাণিত সত্য যেটা, সেটার ব্যাপারেও আগে যখন প্রশ্ন করা হতো, তখন ওনারা তাদের পজিশনে থেকে ডাহা মিথ্যা কথা বলতে পারতো এবং বলতো। সো সম্মানের তারা ওই সময়টার সাথে এই সময়টাকে ম্যাচ করে ফেলছে। কারণ ওই সময় এই কথাটা যখন কেউ বলতেছে, কেউ মুখে কিছু বলতো না, সবাই বুঝতো এক্স্যাক্টলি কি হচ্ছে। এই সময়ের সাথে এই জায়গাটাকে ম্যাচ করাটা এই জেনারেশনে মেবি যারা এখন আন্দোলনে সত্যিকার শিক্ষার্থী যারা আছে তারা ভুল করছে। বাট আপনাদের সবাইকে আবার এটাও মাথায় রাখতে হবে যে এই সুযোগটা নিয়ে জুলাইকে বিতর্কিত করার জন্য এই স্টুডেন্টদেরকে দিয়েই কিন্তু জুলাই বিতর্কের জায়গাটা তৈরি করার চেষ্টা করবে।
এবং আমরা সোশ্যাল মিডিয়াতে সারাটা দিন সেটাই দেখেছি, নানা রকমের গুজব দেখেছি, বিভিন্ন রকমের হামলা প্রতি হামলার ঘটনা ঘটেছে, এমনটাও গুজব রটতে দেখেছি, যেখানে সবকিছুই পরবর্তীতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীরব করা হয়েছে বা এক ধরনের নিয়ন্ত্রণে আনা হয়েছে সমস্ত বিষয়গুলোকে। তো এই তো গুজব যে বিষয়টি রয়েছে সেটি তো বাংলাদেশের মজ্জাতে এখন বোধহয় মিশে গেছে। আমি বিরতির পরে ফিরে এসে আরো বেশ কিছু প্রশ্ন থাকবে, নিশ্চয়ই আপনাদের কাছে জানতে চাইবো। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। তৈরি করা হবে নতুন উদ্যোক্তা, এই আলোচনায় ছিলাম শুরু থেকেই, এবং এই আলোচনা দিয়েই আবারও শুরু করতে চাই এই পর্বটা। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন এবং এনায়েত রশিদ আছেন আমার সাথে। আমি আলোচনা শুরু করতে চাই। এনায়েত রশিদ, আপনার কাছ থেকে যেহেতু আমি আলোচনা নিয়ে গেছিলাম উদ্যোক্তা তৈরি করার এই যে ভাবনা সরকারের, সেই ভাবনাগুলোর প্রক্রিয়াটা আমি আরো একটু স্পষ্টভাবে তরুণদেরকে পৌঁছতে চাই, কারণ দক্ষ জনশক্তি গড়ে তোলাই এখন সরকারের প্রথম এবং প্রধান উদ্দেশ্য এমনটাই মনে হচ্ছে, এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা দেখা যাচ্ছে, সেটাকে বাধাগ্রস্ত করারও চেষ্টা করা হচ্ছে। আপনার কাছে জানতে চাই এনায়েত রশিদ। আমি আমার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করি, গত এই বাজেট অধিবেশনের আরো কয়েকদিন আগে থেকে, তাহলে আমাদের অ্যাডভাইজার যিনি আছেন রেহান ভাই, উনি অ্যাড্রেস করেন যে ভাই হিসেবে বলতে, আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা যে সমস্ত স্টার্ট আপগুলো ছিলাম তাদের সাথে উনি ডিরেক্টলি, এই স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে ডিরেক্টলি ওয়ান অন ওয়ান এবং উইথ টিম সবার সাথে বসে ডিসকাস করে আমাদের কি সমস্যা ফেস করেছি আগে, এই মুহূর্তে আমাদের বড় হতে কি সমস্যা আছে এবং এটার সমাধানের জন্য এক্স্যাক্টলি কি করতে হবে, এই জিনিসটা উনি সরাসরি উদ্যোক্তাদের কাছ থেকেই শুনেছেন। এবং শুনে এইবার বাজেটে যেই সুবিধা আপনার স্টার্ট আপ এবং পরবর্তী 10 বছরের জন্য তাদেরকে যেই ধরনের সুবিধা দেয়া হয়েছে, এইটা এই ইতিহাসের বাংলাদেশের আমি স্পেসিফিক করি। হ্যাঁ প্লিজ প্লিজ। স্টার্টআপদের টার্নওভার ট্যাক্স সেটা আগে 15% ছিল, সেটা দাবি ছিল ওনাদের 10%। এটাকে সরকার স্টার্টআপের টার্নওভার ট্যাক্স 0% করেছে। প্লিজ। আচ্ছা, সো এইখানে আমরা যারা স্টার্ট আপ করি, আমাদের যে মূলধনটা থাকে আমরা বরাবরই এটা খরচ করতে চাই হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশনের জন্য এবং প্রমোশন, এই ধরনের জিনিসের জন্য, যাতে বড় হয় তাড়াতাড়ি। এখন যদি পুঁজির টাকা ট্যাক্সে চলে যায় তাহলে এটা আরো ইউটিলাইজেশনটা প্রপার করা যায়। বাট এখন যে নীতিমালাটা দেয়া হয়েছে স্টার্ট আপ স্যান্ডবক্সের, এটা এত অসাধারণ একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে যে একটা স্টার্ট আপ যদি এখানে সিলেক্টেড হয় তাহলে 10 বছরের জন্য সে যে সুবিধাটা পাবে, যেই ইনভেস্টমেন্টের টাকা আমরা কষ্ট করে নিয়ে আসতে হয়, এই ইনভেস্টমেন্টের টাকাটা আমরা শুধুমাত্র এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং এই কাস্টমার অ্যাকুইজিশনের পেছনেই খরচ করতে পারবো। এই সুযোগটা বাংলাদেশের এই সময়কালীন কোনো সময় এই সুযোগটা, এত বড় সুযোগ ছিল না উদ্যোক্তাদের জন্য আগে। উদ্যোক্তা হওয়ার কারোর যদি সামান্যতম ইচ্ছা থাকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাদের বলতে পারি, বাবা কোন কোন সেবা জায়গাটাকে, দিস ইজ দ্য বিউটিফুল থিং। হ্যাঁ হ্যাঁ, খাতের প্রায়োরিটি দেয়া হচ্ছে কোথায়। রাইট, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। যেহেতু ইনোভেশন যে কোনো প্রান্তে হইতে পারে, সো এই পুরো ল এবং এই সিস্টেমটা কোনো খাতের জন্য প্রযোজ্য না, এবং ইট ইজ ফর এভরিওয়ান। এবং উদ্যোক্তা হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এবং সুবিধাযোগ্য সময় এটা হচ্ছে এই বাজেটের এই বছরটা, এবং এত বড় চাওয়া যে স্টার্ট আপরা পেয়েছে, এটা একটা যুগান্তকারী ডিসিশন হয়েছে। আমরা এমন ডিসিশন নিয়েছি যেটা সিঙ্গাপুর, ইন্ডিয়া অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত স্টার্ট আপ নীতি আছে তাদের থেকেও আরো বেশি সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশের স্টার্টআপদের জন্য। এটা অসাধারণ একটা স্টেপ। ওকে এনায়েত রশিদ, সময় যেহেতু খুব কম, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, আমি ওই প্রশ্নটি আপনার সাথে আসলে করতে চাই। এই মানে কিভাবে উদ্যোক্তাদেরকে আসলে উৎসাহিত করতে কোন কোন ধাপগুলো পেরিয়ে যাচ্ছে সরকার বা পার করতে চাচ্ছে সরকার? আসলে আমরা হয়তোবা
যেহেতু আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এবং এইসব পলিসি অবজার্ভ করা যুক্ত থাকার সুযোগ হয়, অনেক কিছু আমার ধারণা যে ঢাকা পড়ে যাচ্ছে নানান ধরনের অনলাইন পোস্ট, গুপ্ত বাহিনী, নানান ধরনের কর্মকাণ্ডে। এবারের বাজেটটাকে যদি খুব সূক্ষ্মভাবে দেখেন, তরুণদের উদ্যোক্তা হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার, এমপ্লয়মেন্টের জন্য অনেক স্কোপ তৈরি করা হয়েছে। কারণ ওই যে 1 কোটি চাকুরি বা স্কিল ডেভেলপমেন্ট, যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাকে দিই, যে জেলায় জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টারের কথা বলা হচ্ছে, ট্রেনিং দেওয়া হবে, সিবি রাইটিং শেখানো হবে, স্কিল ডেভেলপ করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট নামে একটি প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের আন্ডারে আমাদেরও একটা ফান্ড রয়েছে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। এটাও কিন্তু আসলে অনেকে আমরা জানি না যে এই কাজগুলো হচ্ছে। এরপরে সকল বলা হচ্ছে বিভাগে স্পোর্টস ভিলেজ করা হবে এবং স্পোর্টসকে প্রফেশন হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানেও কিন্তু এমপ্লয়ি হওয়ার দুটো সুযোগ আপনার থাকবে। বা সবসময় আরেকটা জিনিস খুব বড় যেটা এবার ঘটেছে সেটা হচ্ছে যে প্রযুক্তিপণ্য সাশ্রয়ী করা। আপনি জানেন যে এবার সবগুলো প্রযুক্তিপণ্য এমন করা হয়েছে যেন যারা এটা নিয়ে কাজ করতে চায় এবং শিক্ষার্থী যাদের জন্য প্রয়োজন সেটা সাশ্রয় হয়ে যাবে। এবং 5G সম্প্রসারণেও কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে এবং আমরা আশা করছি যে সেটাও বাস্তবায়িত হবে। স্মার্ট সিটির কথা আমি একটু আগে বলেছি। আর দুটো জিনিস বলে আমি সাম আপ করি, আমাদের 2 মিনিট সময় পাবো আমার ধারণা। সেটা হচ্ছে যে একটু আগে আমরা ট্যাক্স রিবেটের কথা বললাম, বাট এসএমইতে কিন্তু এবার বড় ধরনের ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, থ্রেশহোল্ড ইমপ্রুভ করা হয়েছে, এবং পার্টিকুলারলি মহিলাদের জন্য যারা ব্যবসা করবে এবং এসএমইতে ইয়ার মধ্যে। এরপরে আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজের কথা সরকার বলছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তার মানে মাস্ট হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সমন্বিত, এবং শ্রম জনশক্তি মন্ত্রণালয় এটার মধ্যে যুক্ত আছে। এরপরে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যেটা অ্যাবসেন্ট ছিল, যেখানে এনআইএত ইজ ভেরি রিলেভেন্ট, সেটা হচ্ছে যে সরকার জোর দিচ্ছে একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ ডেভেলপ করার জন্য, যেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের এটা নাম্বার 1 এজেন্ডা। কারণটা কি? ওই ওরিয়েন্টেশনটা দেওয়া ভিয়া ইন্টার্নশিপ, ভিয়া প্লেসমেন্ট, তার রিলেশনশিপটা তৈরি হয়, এবং একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপটা তৈরি হলে ফান্ডিং আসে রিসার্চের জন্য, যেখানে আমাদের হিউজ স্ক্যারসিটি আছে। এখন এই যে কয়েকটা পর্বে আমি যে বক্তব্যটা দিলাম, তাতে যেটা আমি সাম আপ করতে চাই, আপনি যে টাইটেলটা আজকে দিয়েছেন যে তরুণদের উদ্যোক্তা তৈরি করা, তাদের চাকুরি সম্ভাবনা সবকিছু মিলিয়ে ওই যে চেতনা জায়গাটার কথা আমরা বলি, আমার কাছে তরুণদের এই মুহূর্তে চেতনা হওয়া উচিত সেটি যে সরকারের যে কাজগুলো হচ্ছে সেটাকে বেশি করে জানা, সেই সুযোগের সদ্ব্যবহার করা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যেটা আইসিটি ডিভিশন করলো, সেটার সুযোগগুলো সম্পর্কে জেনে সেটাকে নিজেকে যোগ দেওয়া। এটা না যে হুজুগে মেতে শিক্ষামন্ত্রী যখন ভালো কাজ করার চেষ্টা করছেন, তো অবশ্যই আমি বারবারই বলছি যে সিম্প্যাথেটিক, বাট হুজুগে নেমে গেলাম বা ক্ষমা চাওয়ার পরেও, দুঃখ প্রকাশ করার পরেও এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করলাম, তাহলে এই যে সরকারের শুভ উদ্যোগগুলো সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। আলটিমেটলি যাদেরকে নানান উদ্দেশ্যে রাস্তায় নামানো হচ্ছে তাদের জন্য যে সরকারের উদ্যোগ বা কার্যক্রম সেটা ব্যাহত হবে, এবং আলটিমেটলি কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এই জন্য আমরা আশা করি সরকারকে সবাই কাজ করার সুযোগ দেবে, এবং সরকারও জনগণের জন্য যে কমিটমেন্ট সেটি রেখে সামনে এগিয়ে যাবে। আর এটা যদি তারা না বুঝতে চায়, আমরা যতদূর জানি, যতদূর দেখেছি যে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পরে এই পরিকল্পনার সাথে আরো একটি কথা বলেছিলেন যে তরুণরা দিক নির্দেশনা চাচ্ছে, তরুণরা দিক নির্দেশনা চায়। তিনি বুঝতে পেরেছিলেন তরুণদের যে জায়গাটা, চাওয়ার যে জায়গাটা, এবং সেই হিসেবেই তিনি কাজ করে যাচ্ছেন, যেটিকে আসলে সফল করার দায়িত্ব এখন তরুণদের, বাংলাদেশের তরুণদের। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন এবং এনায়েত রশিদ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিক RIL অ্যাঙ্গেল চ্যানেল নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।